শুভ সন্ধ্যা। আজ গানের দিন সিজন 3 এর তৃতীয় পর্ব। আমি ইউসুফ আহমেদ খান আছি আপনাদের সাথে, এবং আমাদের সাথে যে প্রিয় শিল্পী মানুষটি আজকে যোগ হয়েছেন তার সম্পর্কে জানবার আগে, তার নামটি জানবার আগে, যেই মানুষটিকে নিয়ে জানবার ইচ্ছে আছে বা আজকের অনুষ্ঠানের শুরুতে আপনারা সবাই জানেন সিজন 2 থেকে একটা বিশেষ অংশ আজ গানের দিনের অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছে। সেটি হচ্ছে আমাদের দেশের স্বর্ণ সন্তান যাদের কারণে আমরা বাংলাদেশ পেয়েছি, বাংলাকে পেয়েছি, তাদের মধ্যে একজনকে সম্মান জানানো এবং তাদের সম্পর্কে দু একটা লাইন জেনে নেওয়া। আজ আমরা জানবো বীর প্রতীক মোসলেউদ্দিন আহমেদ সম্পর্কে। চলুন। মোসলেউদ্দিন আহমেদ, জন্ম 1935 খ্রিস্টাব্দ, মৃত্যু 2011 খ্রিস্টাব্দ। জন্মস্থান গ্রাম মোগলহাট্টা, থানা আটপাড়া, জেলা নেত্রকোনা। মা মেরাজের নেসা, বাবা সামির উদ্দিন মাস্টার। কর্মস্থল পাকিস্তান সেনাবাহিনী। মুক্তিযুদ্ধে অংশরত সেক্টর 11। মোসলেউদ্দিন আহমেদ 1971-এর 31 মার্চ ঢাকা সেনানিবাস থেকে পাকিস্তানি সৈন্যের রাইফেল ছিনিয়ে নেন। 9ই মে নেত্রকোনার মহেশখোলা দিয়ে ভারতে প্রবেশ করে 11 নম্বর সেক্টরের হেডকোয়ার্টার তুরায় যোগ দেন। কিছুদিন পর বাংলাদেশে প্রবেশ করে তিনি নেত্রকোনা, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে নেতৃত্ব প্রদানের পাশাপাশি মেডিকেল অফিসারের দায়িত্ব পালন করেন। 30 নভেম্বর সুনামগঞ্জ জেলার ধর্মপাশার দুর্ভেদ্য শত্রুঘাঁটি আক্রমণ করার সময় পাকিস্তান হানাদার বাহিনীর পাল্টা আক্রমণে সহযোদ্ধা মোয়াজ্জেম হোসেন শহীদ হলে প্রচণ্ড গোলাগুলির মধ্য দিয়েও তিনি তার মরদেহ বহন করে মুক্তাঞ্চলে নিয়ে যান। সেই যুদ্ধে মুক্ত হয় ধর্মপাশা থানা। এছাড়াও এই সাহসী মুক্তিযোদ্ধা নেত্রকোনা জেলার মদন, মোহনগঞ্জ ও জয়শ্রী সহ আরও কয়েকটি স্থানে যুদ্ধ করেন। মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। আমরা যারা আজ বাংলাদেশে নিঃশ্বাস নিচ্ছি স্বাধীনভাবে, তাদের কত ঋণ জমা আছে এই মানুষগুলোর কাছে। শ্রদ্ধা জানাই যে এই ঋণ শোধবার নয়, আমরা শুধুমাত্র সালাম জানাতে পারি তাদের সেই অক্লান্ত পরিশ্রম, সেই রক্তক্ষয়ী যুদ্ধের সকল ত্যাগকে। আবারও শ্রদ্ধা, ভালোবাসা, হাজার সালাম তাদের প্রতি। অনুষ্ঠান শুরু করছি আজ গানের দিন। পুরো গান এবং নানা গানের কথা নিয়েই এই আড্ডা আয়োজন আমাদের প্রিয় শিল্পীকে নিয়ে, এবং সিজন 3 এর তৃতীয় পর্বে আজ আমাদের সাথে আছেন আপনাদের ভীষণ প্রিয়, আমাদের ভীষণ প্রিয় অনুপম মুক্তি। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভীষণ ভালো আছি। আপনি করে বলতে আমার খুব লাগছে, কিন্তু আজকে বলতে হবে আপনি করে। কেন? এই তো আপা, খুব 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 ভালো লাগছে মাশাআল্লাহ। এবং কিছুদিন আগেও আমরা একসাথে একটা লম্বা সময় পার করেছি অনুষ্ঠানের মধ্যে দিয়ে। একটা ক্রান্তিকালের মধ্যেও দুই ভাই বোন কিন্তু অনুষ্ঠান করেছি, কিন্তু আজকের আয়োজনটা কিন্তু পুরো ফ্লোরটা আপনার। না, পুরো ফ্লোরটা আমার সেটা বলা একেবারেই ঠিক হবে না, কারণ সুন্দর সুন্দর কথা দিয়ে তুমি যেভাবে উপস্থাপন করছো, পুরোটা অনুষ্ঠান সঞ্চালনা করছো, সেটা খুবই জরুরি। আর সেই সঙ্গে বলতে চাই আমাদের শ্রদ্ধেয় বড় ভাইরা যারা রয়েছেন, শ্রদ্ধা ভরে স্মরণ মানে বলতেই হয়। আমাদের পল্লব দা, বিনোদ দা, নাসির ভাই সবাই মিলে আমাদের আজকের এই আয়োজন, শুধু আমার নয়। প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি সাকসেসফুল মিউজিশিয়ান এবং মিউজিক ডিরেক্টর, এবং আমি যতটুকু বলি ততটুকু কম হবে ওনাদের সম্পর্কে। এবং আমি বলি, শুনো, আমি সেই শুরু থেকে যবে থেকে গান গাচ্ছি আমি ওনাদেরকে পেয়েছি, খালি এটাই তফাৎ, তখন আমরা সবাই আরেকটু স্লিম ছিলাম, এখন সবাই একটু গোলগাল হয়েছে। আচ্ছা, তোমাকে একটা লাইন ছোট্ট করে অ্যাড করে দিই। যখন থেকে দেখছিলে তখন থেকে এরকমই আছেন মানুষগুলো। সত্যি তাই, আমরা সবাই এরকমই আছি। আমরা বড় হয়েছি, ওনারা কিন্তু বড় হননি, দিন যায়নি ওনাদের। এবং এই গল্প আড্ডা এরকম একটা খুনসুটি মার্কা পুরো সময়টা জুড়ে থাকবে অনুভব। প্রথম গানে চলে যাবো। আজকে প্রথম গানটা কোনটা? প্রথম গানে যাওয়ার আগে বলছি, তুমি যেটা দিয়ে শুরু করলে, আমাদের শ্রদ্ধেয় যত শহীদ রয়েছেন মুক্তিযোদ্ধা, এবং রিসেন্টলি আমরা যাদেরকে হারিয়েছি, অনেক ছাত্র নেতা, সাধারণ জনতা, সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানিয়ে আমার প্রথম গান শুরু করছি। শুনুন। গানে কথা লিখেছেন শ্রদ্ধেয় নঈম গহর এবং সুর করেছেন শ্রদ্ধেয় আজাদ রহমান, এবং এটি আমাদের খুবই জনপ্রিয় পছন্দের শিল্পী সাবিনা ইয়াসমিনের গাওয়া খুবই জনপ্রিয় একটা গান, জন্ম আমার ধন্য হলো।
জন্ম আমার ধন্য হলো দেশে দেশের বাইরে যারা অনলাইনে আমাদের সাথে আছেন তাদেরকে তো অবশ্যই নতুন করে পরিচয় করিয়ে দেবার প্রয়োজন নেই কে অনুপমা মুক্তি। কারণ বাংলা গানের যারা শ্রোতা, এমনকি পুরনো দিনের বাংলা গান যারা শোনেন, তারাও বিশেষভাবে এই মানুষটিকে চেনেন, এই শিল্পীকে চেনেন, ভালোবাসেন। সারা দেশের আনাচে কানাচে, পাশাপাশি বিশ্বের বিভিন্ন কোনায় বাংলা গানকে তিনি বিভিন্নভাবে ছড়িয়ে দিয়েছেন, প্রভাবিত করেছেন অসংখ্য ভক্ত শ্রোতাদের। এই মানুষটিকে সম্পর্কে আমরা কতটুকু জানি, আমরা দূর থেকে দেখে যতটুকু জানি ততটুকুই কিন্তু। তবে এনিগমা টেলিভিশন একটি বিশেষ উপহার রেখেছেন এই মানুষটির জন্য, ছোট্ট করে তার সম্পর্কে সেই বার্তাগুলো চলুন দেখে আসি। তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? হাজার বছর ধরে চলচ্চিত্রের এই জনপ্রিয় গানটির গায়িকা অনুপমা মুক্তি তাঁর সুরেলা কণ্ঠের মাধুর্যে মন কেড়েছেন সঙ্গীত প্রেমীদের। বাংলাদেশের সঙ্গীত জগতে এক জনপ্রিয় নাম অনুপমা মুক্তি। ৬ এপ্রিল ঢাকার শান্তিনগরে জন্ম এই গানের পাখির। বেড়ে ওঠাও ঢাকাতেই। বাবা এম এ হাকিম, মা হাসনা হেনা, দুজনই সঙ্গীত অনুরাগী। ৩ ভাই বোনের মধ্যে অনুপমা সবচেয়ে ছোট। বড় 2 ভাই অঞ্জন ও অপু। পারিবারিকভাবে সাংস্কৃতিক পরিমণ্ডল পেয়েছিলেন অনুপমা মুক্তি। ছোটবেলায় বড় ভাইয়ের কোলে বসে গান শুনতে শুনতেই গান শেখা শুরু মাত্র 4 বছর বয়সে। 1986 খ্রিস্টাব্দে ভর্তি হন বাফায়। পর্যায়ক্রমে তালিম নেন সুজিত মুস্তফা ও মঙ্গলচন্দ্র মণ্ডলের কাছে। ঢাকার হোম ইকোনমিক্স কলেজ থেকে টেক্সটাইলে স্নাতক সম্পন্ন করেন এই গুণী শিল্পী। বাফা থেকেই নজরুল সঙ্গীতে একটি সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন এবং নজরুল ইনস্টিটিউট থেকে নজরুল সঙ্গীতের উপর বিশেষ প্রশিক্ষণ শুরু করেন। 1998 সালে বেতারে সঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। সঙ্গীতাঙ্গনের বিভিন্ন শাখায় অনুপমা মুক্তির সমান পদচারণা থাকলেও তিনি মূলত শ্রোতানন্দিত হয়েছেন প্লেব্যাক শিল্পী হিসেবে। 2003 সালে অন্ধকারের চিতা চলচ্চিত্র দিয়ে প্লেব্যাক ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। এরপর হাজার বছর ধরে 2 নয়নের আলো, আমার স্বপ্ন তুমি ও জননী সহ অসংখ্য চলচ্চিত্রে গান করেছেন মুক্তি। হাজার বছর ধরে চলচ্চিত্রের জন্য তিনি সেরা ফিমেল প্লেব্যাক সিঙ্গার হিসেবে জাতীয় পুরস্কার অর্জন করেন। এছাড়াও এই শিল্পীর ঝুলিতে রয়েছে মর্যাদাপূর্ণ বাচসাস পুরস্কার। ঝিনুকের মুক্ত নামে একটি একক অ্যালবাম সহ 6টি মিশ্র অ্যালবাম রয়েছে তাঁর।
এই শিল্পীর দাম্পত্য সঙ্গী শরীফ রাজকুমার একজন সঙ্গীত শিল্পী ও সঙ্গীতের শিক্ষক। তাঁদের একমাত্র ও যোগ্য উত্তরসূরি আনিশবা মুনিরা আলম। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে অনুপমা মুক্তির দীপ্ত পথচলা অটুট থাকুক, এই প্রত্যাশা করে আজ গানের দিন পরিবার। আর আমরা যারা জানি, আমাদের মিউজিশিয়ানস যারা আছেন, দেশের প্রখ্যাত গুণীজন যারা আছেন, প্রত্যেকেই জানেন ভীষণ সদালাপী এবং ভীষণ মাটির একজন মানুষ হচ্ছে অনুপমা মুক্তি, যে খুব মনোযোগ দিয়ে অনুষ্ঠান করে, মনোযোগ দিয়ে গান করেন এবং প্রত্যেকটি অনুষ্ঠানে সঠিক সময়ে পৌঁছান, কোনো তাড়াহুড়া নিয়ে গান করতে পছন্দ করেন না। এই যে বিভিন্নভাবে নিজেকে আজকের অনুপমা মুক্তি হিসেবে সামনে নিয়ে আসা, ছোট্ট করে একটু বলবেন বা আমাদের এই প্রচেষ্টা সম্পর্কে যদি বলেন আপনার অনুভূতি। খুবই ভালো লাগছে নিজেকে নিয়ে এত সুন্দর সুন্দর কথা এবং এত সুন্দরভাবে উপস্থাপন করা, সত্যি খুব ভালো লাগছে। এবং হঠাৎ করে গান গাইতে গাইতে এরকম একটা প্রচেষ্টা, এনিগমা টিমিকে অনেক অনেক ধন্যবাদ। আর ইউসুফ, আর বেশি বাড়ানোর দরকার নাই। আর কি বলবো, আমার সমস্ত মিউজিশিয়ান ভাইদের সঙ্গে সবাই আমার প্রাণের মানুষ, সবার সঙ্গেই আমার ভীষণ ভালো সম্পর্ক। সত্যি যতক্ষণ তাদের সাথে থাকি মনে হয় যেন নিজের পরিবারের সঙ্গেই আছি। আর এটাই মনে হয় আমাদের যারাই শিল্পীরা আছে প্রত্যেকের সঙ্গে এভাবেই জড়িয়ে যায়। তো আজকের সময়টাও ভীষণ ভালো কাটছে সত্যি। এবং আমাদের তো অবশ্যই, আমি একেবারে শুরুর থেকে দেখতে পাচ্ছি দেশের শুধু নয়, একেবারে দেশের বাইরে থেকে প্রচুর ভালোবাসা, প্রচুর কমেন্টস পাচ্ছি আমরা। একটু পরেই আমি পড়ে শোনাবো কিছু কমেন্টস। আবার একটা গানে যাবো এই মুহূর্তে। কোন গানটি শুনছি? আচ্ছা, আমার মেয়ের প্রসঙ্গ যেহেতু আসলো, ওর খুব প্রিয় একটা গান, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, পথে হলো দেরি চলচ্চিত্রের, আর সুচিত্রা সেনের লিপসিংয়ের ভীষণ জনপ্রিয় একটা গান, তুমি না হয় রহিতে কাছে শোনাচ্ছি। কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। সুরে সুরভিতে না হয় ভরিত বেলা, মনের চুলোয় কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। ভীষণ ভীষণ মিষ্টি এবং ভীষণ প্রিয় একটি গান। এবং অনেক সময় আমি
পেছন থেকেও কাকুদের সাথে শেয়ার করি যে কাকু এবার কিন্তু আপা তার জাতীয় সঙ্গীতটি গাইবে, কারণ যে কোনো অনুষ্ঠানে আপাকে, সেটা ক্লাবের অনুষ্ঠানে হোক লাইভে হোক, আপার কাছে এতবারই গানটা শুনেছি একেবারে জাতীয় সঙ্গীত হয়ে গেছে আপার। এবং এনিগমা টেলিভিশনের আজ গানের দিন এই আয়োজন কিন্তু শুধুমাত্র গানের কথা বলে না, গানের মানুষদের কথা বলে না, গানের যন্ত্রগুলোকে নিয়েও কথা বলে। আপনারা যারা ধারাবাহিকভাবে আমাদের সাথে আছেন তারা কিন্তু জানেন গত পর্বে আমরা সঙ্গীতের সাথে শিক্ষার্থীদের সাথে অবিচ্ছেদ্য যেই ইনস্ট্রুমেন্ট হারমোনিয়াম, সেই হারমোনিয়ামকে নিয়ে একটা ছোট্ট তথ্যচিত্র দেখেছিলাম। আজকেও তার ব্যতিক্রম নয়, তবে আজকের সেই তথ্যচিত্রটি থাকবে তবলাকে নিয়ে। চলুন দেখে আসি। গঠন ও উপাদানগত দিক থেকে বাদ্যযন্ত্রসমূহকে 4 শ্রেণীতে ভাগ করা হয়, যেমন তত, সুশির, ঘন ও আনুদ্ধ। তবলা হল সঙ্গীতে ব্যবহৃত এক প্রকার তাল রক্ষাকারী আনুদ্ধ বাদ্যযন্ত্র। 2টি খণ্ডের একটি সেট হিসেবে ব্যবহৃত হয় তবলা। এর একটি খণ্ডের নাম তবলা বা ডাইনা, অপর অংশের নাম ডুগি বা বায়া। সম্মিলিত নাম তবলা বায়া, সংক্ষেপে তবলা। সরাসরি হাতের মণিবদ্ধ তালু এবং আঙুলের আঘাতে বাজানো হয় এটি। সাধারণত ডান হাতের তবলা বা ডাইনা এবং বাম হাতে বায়া বা ডুগডুগি বাজানো হয়। তবলা এবং ডুগিতে পৃথক পৃথকভাবে বোল তৈরি হয়। তবলা বায়ার প্রচলন শুরু হয় ভারতবর্ষের মুসলিম শাসনামলে। এই যন্ত্রটি আরবে প্রচলিত আনধ্য বাদ্যযন্ত্রের একটি সংস্কারকৃত যন্ত্র। আদ্য তবলা তৈরি করেছিলেন আরব দেশের জুবলের পুত্র টুবল। আবিষ্কারকের নামানুসারেই এর নামকরণ করা হয়েছিল তবল। এই যন্ত্রটি আরব সঙ্গীত শিল্পীদের সূত্রে পারস্যে প্রবেশ করেছিল। তবে এই উপমহাদেশে তবলার জন্ম সম্বন্ধে মতভেদ আছে। সেকালের পারস্যের সঙ্গীত শিল্পীরা আদি গজল গানের সাথে তবল ব্যবহার করতেন। হযরত আমির খসরু তাঁর সঙ্গীত জীবনের শুরু করেছিলেন পারস্যের গজল গানের ভেতর দিয়ে। অনেকেই মনে করেন আমির খসরু পারস্যের গজলের সাথে ব্যবহৃত 2 খণ্ডের বাদ্যযন্ত্রকে সংস্কার করে তবলায় রূপ দেন। ধারণা করা হয় 1300 খ্রিস্টাব্দের দিকে দিল্লির সুলতান আলাউদ্দিনের শাসনামলে তিনি পারস্যের তবল যন্ত্রটির সংস্কার করে তবলা নামক যন্ত্রটি দরবারে উপস্থাপন করেন। ধীরে ধীরে এই যন্ত্রটি সঙ্গীত শিল্পীদের চর্চার মধ্য দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছিল। আবার অনেকে মনে করেন দিল্লির জনৈক পাখোয়াজ শিল্পীর সাথে দিল্লির সম্রাট আকবরের সঙ্গীত দরবারের পাখোয়াজ বাদক সিধার খাঁর সাথে একটি পাখোয়াজ বাদনের প্রতিযোগিতা হয়েছিল। ওই প্রতিযোগিতায় সিধার খাঁ পরাজিত হয়ে তার পাখোয়াজকে 2 টুকরো করে ফেলেন। একসময় তবলা মূলত বাইজি গান বা খ্যামটা নাচের সঙ্গীতে বেশি ব্যবহৃত হতো। ধীরে ধীরে উত্তর ভারতের শাস্ত্রীয় সঙ্গীতে তবলা এক শ্রদ্ধার আসন লাভ করে। বাংলায় তবলা অপেক্ষাকৃত সাম্প্রতিক। তবলার খোল কাঠ নির্মিত, উচ্চতা 9 থেকে 12 ইঞ্চি। এর গঠন কাঠামো ওপরের দিকে ক্রমশ সরু। সাধারণত ওপরের ব্যাস 5 থেকে 6 ইঞ্চি এবং নিচের ব্যাস 8 থেকে 10 ইঞ্চি পর্যন্ত হয়। এই খোল চামড়ার ছাউনি দ্বারা আচ্ছাদিত এবং ছাউনির মাঝখানে পুরু গোলাকার কালো প্রলেপ দেয়া হয়। একে কাব, স্যাহি বা ক্ষীরণ বলে। অপরদিকে বায়ার খোল তামা, পিতল বা মাটির তৈরি হয়। এটি হাঁড়ি বা কুড়ি নামেও পরিচিত। বায়ার ওপরের ব্যাস নিচের তুলনায় বেশি, সাধারণত 10 থেকে 12 ইঞ্চি হয়ে থাকে। তবলার মতো বায়ার মুখও চামড়াচ্ছাদিত করা হয় এবং তাতে গাব থাকে। তবলার চামড়াচ্ছাদিত মুখের সঙ্গে রজ্জু বেষ্টন বা ডুরি থাকে, যার সাহায্যে তবলার স্বর কড়ি কোমল করা হয়। এর ধারগুলিতে আঙ্গুল ঠুকে স্বরের উচ্চতা ও লঘুতা বজায় রাখা হয়। বাজানোর সময় তবলা ও বায়াকে কাপড়ের বেড়ের ওপর বসানো হয় এবং একে সঠিকভাবে সুরে বেঁধে নিতে হয়। বাদক বসে বা দাঁড়িয়ে বাদ্য পরিবেশন করেন।
একদিন যে তবলা আরবের ঊষর মরুভূমি পেরিয়ে ভারতবর্ষে পৌঁছেছিল তা এখনও এদেশের শ্রোতাদের সঙ্গীত সুধারসে তৃপ্ত করে চলেছে, বেজে চলেছে মধুর তালে তালে। তবলাকে নিয়ে যদি কথা বলতে হয়, বিশেষ করে আজকের এই আয়োজনে যে মানুষটির কাছে আমরা সাহায্য যেতে পারি, তিনি আমাদের সর্বজন শ্রদ্ধেয় ভীষণ ভালোবাসার শ্রী পল্লব সান্যাল, বাংলাদেশের প্রখ্যাত তবলা নওয়াজ আমাদের সাথে আছেন। এটা আমাদের জন্য গৌরবের। এনিগমা টেলিভিশনের সিজন 3 আজ গানের দিনের পরিবারের আপনি একজন অন্যতম সদস্য, এবং আপনি বহু বছর ধরে তবলা তো সঙ্গত করছেন, সঙ্গীত পরিচালনা করছেন, সুর করছেন। বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীত পরিচালকদের সাথে আপনি এক টানা কাজ করেছেন বহু বছর, বহু ফিল্মে বাজিয়েছেন, বহু রেকর্ডিং অ্যালবামে বাজিয়েছেন। তো আপনার কাছ থেকে 1 মিনিট সময় চেয়ে নেওয়া খুব কষ্টের এবং লজ্জার, দুটোর জন্যই ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু ছোট্ট করে নিজের সম্পর্কে কিছু না বলে যদি আপনার আঙুল দিয়ে আগে আমাদেরকে 1টা মিনিট উপহার দেন তবলার ছুঁয়ে, তারপরে আপনার কাছ থেকে ছোট্ট করে শুনবো। জি, কথাগুলো যেগুলো আমরা শুনলাম এগুলো সবই ঠিক, সব ঠিকঠাক। তবলার অবয়ব কি বা তবলা কি করে তৈরি হলো কি হলো, যাই হোক, তৈরিটা নিয়ে অনেক দ্বিমত আছে, সেটা না যাই। ব্যবহারটা তবলার অনেক পরিবর্তন হয়ে, মানে সঙ্গতের জায়গাটা, পরিধিটা আরও বড় হয়ে গেছে। যেমন এক সময় তবলাটা ওই দেখা গেল, উনি যে বললেন যে বিভিন্ন বাড়ি, এই বাইজি বাড়ি, কাওয়ালি, খেমটা, এগুলোতেই বাজত, এটা ঠিক। কিন্তু এখন কিন্তু তবলা রক ব্যান্ডও বাজে। এর মানে বাজানোর যে পরিধিটা, এর প্রয়োগের যে পরিধিটা, এটা আস্তে আস্তে এটা অনেক বড় হয়েছে। আর এর এখন তো ধরো তোমার ক্লাসিক্যাল গান হোক, সেমি ক্লাসিক্যাল হোক, পল্লীগীতি হোক, রবীন্দ্রসঙ্গীত হোক, মেলোডি হোক, যা হোক, এবং এর সব থেকে বড় জায়গাটা হচ্ছে এখন সোলো তবলা বাজে। এবং সোলো তবলা যেটা, একক বাদন যেটা, তার কিছু ফরম্যাটও আছে। তা তুমি যেহেতু বাজাতে বললে, ওখান থেকে আমি ছোট্ট করে একটু কায়দা বাজানোর চেষ্টা করছি। হ্যাঁ, অনেকটা মনে হলো যে আগুন লাগিয়ে দেবার মতো টুস করে আপনি খড়কুটোর গাধায় একটা ম্যাচ শলাকা গুজে দিলেন জ্বালিয়ে। এই তৃষ্ণাটা কিন্তু বেড়ে গেল। আমি জানি না আজকের আয়োজন হয়তো সম্মত করবে না, পুরো আয়োজন জুড়ে গানই শুনছিলাম, কিন্তু আয়োজনটা শেষ হবার পরে আমি দর্শক শ্রোতাদের পক্ষে নিজে অন্তত শুনে নেব 1 ঘন্টা। সেটার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে। সবসময় পাশে চাই হই আমাদের সাথে। আবারও আমাদের প্রিয় শিল্পীর কাছে ফিরছি, অনুপমা মুক্তি। এবার পল্লবদার যখনই বাজায়, উনি তো অনেক হেসে হেসে পারফর্ম করেন, এটা কিন্তু একটা বিশেষ গুণ। যন্ত্র যারাই বাজান, হ্যাঁ, তাদের চেহারা একটা বিশেষ ভূমিকা রাখে শিল্পীর কাছে, আমার কাছে মনে হয়। মুখটা দেখলেই মনে হয় ও তাহলে ঠিকঠাক হচ্ছে বা কিছু। এবং পল্লবদা এই কাজটা, এবং আরেকটা কথা না বললেই না, আমাদের সবাই অত্যন্ত গুণী, কিন্তু পল্লবদা, বিনোদদা, এনারা যে নাসিব, এরা এত এত গান শুনে অভ্যস্ত, যে কোনো গান মানে আমরা যদি ভুলেও যাই, ওনারা কিন্তু আমাদের হেল্প করে। কিছু সময় প্রিয় শিল্পী যখন প্রিয় গানগুলো পরিবেশন করেন এরকম কোনো ঘরোয়া আড্ডার মতো আয়োজনে, তখন না আসলে আমাদের শব্দগুলো অনেকটা অগোছালো হয়েই যায়, যে কি বলবো, এই গান নিয়ে বলবো না মানুষটিকে নিয়ে বলবো না সঙ্গত নিয়ে বলবো। সেই জায়গায় কিন্তু আমাদেরকে সাহায্য করেন এই সরাসরি অনুষ্ঠানগুলোতে, যারা সোশ্যাল মিডিয়াতে বা স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে দর্শক দেখছেন। কিন্তু এই মুহূর্তে অনুমতি নিয়েই আমাদের সাথে আরও একজন মানুষকে যুক্ত করতে চাইছি, যেই মানুষটি আমাদের সবার কাছে পরম শ্রদ্ধার, পরম পূজনীয়, জীবন্ত কিংবদন্তি শেখ সাদিক খান স্যার। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং একটা ছোট্ট ভিডিও বার্তা পাঠিয়েছেন আমাদের প্রিয় শিল্পীর জন্য। চলুন দেখে আসি।
যদি ফেরদৌসী রহমানকে শুরু করি, আমি ফেরদৌসী রহমানকে দিয়ে আমি গান করিয়েছি, আমি মোহাম্মদ নবী সাহেবকে দিয়ে গান করিয়েছি, আমি মোহাম্মদ আলী সিদ্দিকীকে দিয়ে গান করিয়েছি, আমি খন্দকার ফারুক আহমদকে দিয়ে গান করিয়েছি, আমি বশির আহমদকে দিয়ে গান করিয়েছি, আমি ওই সময়ের শিল্পী যারা ছিল তাদেরকে দিয়ে গান করিয়েছি। তারপরে সাবিনা ইয়াসমিন তো করিয়েছি, আঞ্জুমান বেগমকে দিয়ে গান করিয়েছি, আমি সৈয়দ আব্দুল হাদি সাহেবকে দিয়ে গান করিয়েছি, আমি খুরশিদ আলমকে দিয়ে গান করিয়েছি। তারপরে জেনারেশন এসছে যে যারা ক্লোজ আপ থেকে এসছে, ক্লোজ আপের ছেলেপেলে দিকে সবাইকে দিয়ে মোটামুটি গান করিয়েছি, যেমন ইউসুফকে দিয়ে গান করিয়েছি, অনুপম মুক্তিকে দিয়ে আমি রেডিওতে গান করেছি, তার মৌলিক গান করেছি, প্রত্যেককে দিয়ে গান করেছি। আমি গান করাতে হয়েছে কি, আমি দেখলাম যে আসলে হ্যাঁ একটা ডিফারেন্স তো একটা আছেই, যে ম্যাচিউর যারা ছিল আমাদের আগের শিল্পীরা তাদের সঙ্গে একটু ডিফারেন্স অবশ্যই আছে। আজকাল ছেলেমেয়েরাও ভালো গায়, তারা সুন্দর গায়, কিন্তু যে যত্নটুকু থাকা দরকার, যেই ভালোবাসাটুকু থাকা দরকার, সেটার কি মাঝে মাঝে কিছুটা অভাব পাওয়া যায়। কেন তারা এত ব্যস্ততা, তারা বিভিন্ন রকম ফাংশন করতে হয়, তাদেরকে বিভিন্ন জায়গায় গান গাইতে হয়, আগে তো এত চ্যানেল ছিল না, বিভিন্ন চ্যানেলে গান গাইতে হয়, স্টেজে গান গাইতে হয়। একটা শিল্পীর কতদিন ক্ষমতা থাকে, তারা যতদিন ক্ষমতা থাকে, যাদের চাহিদা থাকে, ততদিন তারা নিজেরা গান গেয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায়, এটা অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত পেতে চায় এবং নিজেও গান গেয়ে নিজের পরিচিতিটা বাড়াতে চায়। তো সবাইকে দিয়ে গান করেছি, গান করাতে হয়েছে কি আমার গানের পরিধি বেড়েছে, হ্যাঁ বিভিন্ন রকম গান করতে হয়েছে, পরিধি বেড়েছে। এটাও আমার জন্য, আমি 3টা জেনারেশন দিয়ে কাজ করেছি, এটাও আমার জন্য অনেক বড় পাওয়া বলে আমি মনে করি। আমি তো আশা করি যে আগামীতে যারা আসছে তাদেরকে তো গান করতে চাই, হ্যাঁ বাঁচতে চাই, তাদেরকে নিয়ে বাঁচতে চাই, নতুন কিছু করতে চাই। যখন জীবন্ত কিংবদন্তি একজন সুরকার, সঙ্গীত পরিচালক যেই নামগুলো উচ্চারণ করলেন, তারাও প্রত্যেকে একজন কিংবদন্তি শিল্পী এবং সংস্কৃতি ব্যক্তিত্ব। তাদের সম্পর্কে কিছু কথা যুক্ত হয়ে গেল আমাদের এই আজকের এপিসোডে। যত অনুভব তিনি প্রকাশ করলেন, যাদের সাথে তিনি কাজ করেছেন, সেই ভিড়ের তালিকায় ছোট্ট মানুষদের মধ্যে আমারও একটি নাম ছিল। মুক্তি আপার তো অনেকগুলো কাজ হয়েছেই, এবং এই অনুভবটা কিন্তু এক অনন্য পাওয়া। শেখ সাদিক খান স্যারের মতো মানুষ আমাদেরকে ভালোবাসে। আমি মনে করি শিল্পীর কমতি থাকতে পারে, কিন্তু শিল্পীর পেছনের যে মানুষগুলো থাকে, ওনারা চাইলে শিল্পীকে দিয়ে অনেক ভালো কাজ করিয়ে নেওয়া সম্ভব হয়। অনেক ভালো ভালো শিল্পী যদি সেরকম সাপোর্ট না পান, তাহলে তাদের সেই শিল্পত্ব বিকশিত হয় না, সেই শিল্পগুণটা প্রকাশিত হয় না। সত্যি তো এটা আমরা কিন্তু আগে থেকেই দেখতে পেয়েছি যে ভীষণ গুণী মানুষদের সমন্বয়ে একটা করে গান হতো, এবং সেই সময়কার কিন্তু একজন মানুষ আমাদের সাদি চাচা, এবং আমরা অনেক সৌভাগ্যবান, ওনার কাজ করার সৌভাগ্য আমাদের হয়েছে। অনেক ফিল্মেও গান করেছি চাচার সুরে। তো যাই হোক, চাচার প্রতি অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, এবং ওনার সুদীর্ঘ সুস্থ জীবন কামনা করছি। একদম একদম। পরবর্তী গানে যাই। নিশ্চয়। যে গানটি গাইব অত্যন্ত প্রিয় শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। এত ভালো লাগে ওনার গানগুলো। আমার কাছে মনে হয় কি, অনেক শিল্পী আছে অনেক সুরে গায়, কিন্তু একটু কিছুক্ষণ শোনার পরে কেমন একটা মনে হয় যেন আর ভালো লাগছে না, বা কর্কশতা একটা, বেশি মিষ্টিতেও কিন্তু একটা কর্কশতা থাকে, কিন্তু প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের বেলায় মনে হয় যেন একটু লবণ দেওয়া মিষ্টি, মিষ্টিটা শুধু মিষ্টি না, একটু 1 চিমটি লবণও দেওয়া আছে তাতে, তো যার জন্য আর খারাপ লাগে না, অনেক ভালো লাগে। তো সেরকমই একজন প্রিয় শিল্পীর খুব প্রিয় গান, মনে আগুন জ্বলে চোখে কেন জ্বলে না। জ্বলুক জ্বলুক। মনে আগুন জ্বলে চোখে কেন জ্বলে না, মনে আগুন জ্বলে চোখে কেন জ্বলে না, চোখেতে সাগর আছে আগুন যে সই ধরে না,
নয়ন সাগর তাই ভরেছি কান্নায়, মনের জ্বালা যদি ভেসে যায় বন্যায়, ভেসে যায় বন্যায়, নয়ন সাগর তাই ভরেছি কান্নায়, মনের জ্বালা যদি ভেসে যায় বন্যায়, ভেসে যায় বন্যায়, প্রেমের আগুন তবু চোখের জলে নিভে না, চোখেতে সাগর আছে আগুন যে সই ধরে না, চোখেতে সাগর আছে আগুন যে সই ধরে না, মনে আগুন জ্বলে চোখে কেন জ্বলে না, চোখেতে সাগর আছে আগুন যে সই ধরে না, মনে আগুন জ্বলে চোখে কেন জ্বলে না, চোখেতে সাগর আছে আগুন যে সই ধরে না, চোখেতে সাগর আছে আগুন যে সই ধরে না, চোখেতে সাগর আছে আগুন যে সই ধরে না। জ্বলে নিশিদিন আমাকে আজকে এতদিন আমি বলতাম জলে নিশিদিন, বুঝেছি জীবনে পীড়িতেরও জ্বালা মরে না মরণে। তো পল্লবদা বলছিল যে না, জলে নিশিদিন না, এটা জ্বলে নিশিদিন, মানে নিশিদিন জ্বলে পুড়ে আমি বুঝেছি যে পীড়িতের কত জ্বালা। তো তখন আমি ভাবলাম ঠিক তো, কি কেন, আর আমি ভাবতাম কি ব্যাপার, এটাকে জ্বলে কেন বলছে। আজকে তো সেটাই, প্রত্যেক দিন আমি যতবার যে কোনো গান গাই আমার কাছে মনে হয় যেন প্রত্যেকবার একটা করে ভুল পাই, আর সেটা শেখার চেষ্টা করি। সঙ্গীতের যাত্রাটাই তো এরকম, তাই না? আসলে সত্যি যে তাই। প্রত্যেক দিন আমরা নতুন করে একটু একটু করে শিখি, একটু একটু করে ঋদ্ধ হই, এবং পাশাপাশি আমরা নিজেদেরকে যতটুকু গোছাতে ব্যস্ত থাকি শিল্পীরা যখন একসাথে হই, সাধারণ মানুষ বা দর্শক কিন্তু ভুল ধরবার জন্য বসেন না, নিছক আনন্দ লাভের জন্যই বসেন, এবং আচ্ছা, সেটা এখানে তাদের আমার একটা কথা আছে, নিছক আনন্দ নিশ্চয়ই, নেবার জন্য নিশ্চয়ই। দর্শক বসে ঠিকই, কিন্তু ইদানিং এর দর্শক আমার কাছে মনে হয় যেন অরিজিনাল গানগুলোর সুরগুলো একটু বিকৃতভাবে শুনতেই পছন্দ করে, আমার কাছে যেন মনে হয়। মানে যেমন এখন অনেক টিকটকে গান অনেক ফেমাস হয়ে যাচ্ছে, প্লাস অনেকেই যারা একদম অ্যামেচার প্রফেশনালি গানই করে না, আচ্ছা। তাদের গান কিন্তু অনেক ভিউ, এখন তো আমরা ভিউ দিয়ে বিচার করি কে কিরকম। এটা তো এটা যাই অনেক হোক। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় হতে পারে আলোচনার জন্য, কিন্তু হয়তো এই আলোচনাটা আজকের আয়োজনের নয়। এবং তাহলে আর গান হবে না। আমি কেন বলছি, আজকের এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত রয়েছি তাদের সামনে ভিউ শব্দটি ব্যবহার করা এবং কিছু কিছু অ্যাপ্লিকেশনের কথা বলেছেন, সেই শব্দগুলো ব্যবহার করা মনে হয় গুনার বিষয়। না সত্যি কথা, কিন্তু বললাম এই কারণে যেহেতু হ্যাঁ, দর্শক নিশ্চয়ই। শ্রোতা রয়েছে, এবং আমরা আশা করি শুদ্ধ সঙ্গীতের দর্শক আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, এবং এনিগমা টিভির এই প্রচেষ্টা সত্যি আমার কাছে মনে হয় যেন শুদ্ধ দর্শক তৈরি করার ক্ষেত্রেও একটা বিশেষ ভূমিকা রাখবে। ভীষণ, ভীষণ। যেরকমভাবে শুরুটা হলো একজন দেশপ্রেমিকের বর্ণনা দিয়ে, একদম। তারপরে শুরু হলো একটা বাদ্যযন্ত্রকে দিয়ে, এবং একজন শিল্পীর ঠিক একেবারে ঘরের খবরটাও যেন দর্শক একটু জানতে পারে, সেরকম একটা প্রচেষ্টা। তো সুন্দর একটা আয়োজন গোছানো, তো সেখানে আমার কাছে মনে হয় শুদ্ধ সঙ্গীত চর্চা করবেন যারা এবং শুনতে চায় যারা, তারাই যুক্ত হবেন। একদম। এবং আমি কখনো কিন্তু এই বিষয়গুলোকে খুব বেশি বিপদ মনে করতাম না, কারণ কি আমার ভিশনটা বা আমার লক্ষ্যটা কিন্তু খুব লিমিটেড ছিল, সবসময় অল্প মানুষদেরকে নিয়েই ছিল, কিন্তু সেই মানুষের সংখ্যাটাও অল্প নয়। আমরা বিশ্বাস করি নিছক আনন্দ লাভের আশায় যারাই যা করছেন বা করেছেন, তারাও কিন্তু দিন শেষে ঘরে ফেরার সময় এই গান শুনতে শুনতেই ঘুমিয়ে পড়েন। আমি ছোট্ট করে একটু, যারা দর্শক শ্রোতা বন্ধুরা আছেন বিভিন্ন জায়গা থেকে, তারাও কিন্তু একটু একটু কমেন্টসের পাশাপাশি ভিডিও কমেন্টসও দিয়েছেন, একটু একটু বার্তাও জানিয়েছেন, অনুভব শেয়ার করেছেন আপনার জন্য। একটু দেখে আসি চলুন আমাদের সাথে থাকা কিছু দর্শকের কথা। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম আনিশ বা মুনিরা আলম। আমি একটা মিউজিক্যাল ফ্যামিলিতে বিলং করি, আর এটা আমার কাছে খুবই একটা লাকি ব্যাপার। আমার মা অনুপমা মুক্তি, বাবা শরীফ রাজকুমার। আর আমার ছোটোবেলা থেকে দিনটা শুরু হয় গানের সাথে। এনিগমা টিভি আয়োজিত
আজ গানের দিন অনুষ্ঠানে আমার মা অনুপমা মুক্তি গান গাচ্ছেন। আমার মার গান আমার খুবই ভালো লাগে, বিশেষ করে যখন মা সন্ধ্যা মুখোপাধ্যায় কিছুক্ষণ আরও না হয় রোহিতের কাছে গানটা শোনায়। এটা আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমাকে ঘুম পাড়ানোর সময় মাকে শুনিয়ে আমাকে ঘুম পাড়াতে হতো, এই জন্য আমার কাছে অনেক স্পেশাল এই গানটা। মা, তোমার অনুষ্ঠানটা তুমি অনেক সুন্দর করে আজকে গাও, এটাই আমি চাই। তোমার জন্য অনেক শুভকামনা, এনিগমা টিভির জন্য অনেক শুভকামনা। আজ গানের দিন অনুষ্ঠানে আপনার অনুপমা মুক্তিকে আমন্ত্রণ জানিয়েছেন, তো এই বিশেষ দিনে ওর প্রতি অনেক শুভকামনা। আমার এবং আমার বাচ্চার প্রতি ওর অনেক ত্যাগ, এদিক থেকেও আমার অনেক দোয়া ওর প্রতি, ও যাতে আরও অনেক বেশি ভালো করে এমন প্রার্থনা সবসময় ওর সাথে আমার আছে। যদি সাংগীতিক বিশ্লেষণ হয় সঙ্গীতের ক্ষেত্রে, ও খুব অসাধারণ শিল্পী, ওর পোটেনশিয়াল সাংঘাতিক। আমি ওকে শেখাতে গিয়ে মাঝে মাঝে মনে হয়েছে যে ওর প্রতি আল্লাহর অশেষ কৃপা, সে সাংঘাতিক ভালো একটা ট্যালেন্ট নিয়ে জন্মগ্রহণ করেছে। তারপর তো আমরা একসাথে গান করছি আজকে বহু বছর। সাংগীতিক চলায় ও আরও এগিয়ে যাক, আরও সুন্দরভাবে ও নিজেকে প্রতিষ্ঠিত করুক, সবাই ওকে জানুক, সবার ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা যাতে ওর জীবনটা চলার পথে ভরে ওঠে, এমনটাই প্রার্থনা করি আমি। কিন্তু আমাদের প্রিয় শিল্পীর ঘরের দর্শক কি বলেছেন, ঘরের দুজন দর্শক কিন্তু তাকে নিয়ে যা বলেছেন, এবার সেই কথাগুলো শুনবো তার কাছ থেকে। তিনি সেই ঘরের দুজন দর্শককে নিয়ে কী ভাবেন একটু যদি বলেন। আমার তো রীতিমতো মানে ঘাম বেরোচ্ছে, কারণ আমি যার সংসার করি সে কিন্তু সহজে প্রশংসা করে না। এটা তখন আমি ছিলাম না বিধায় হয়তো বা এত ভালো ভালো কথা বের হয়েছে। আমি পাশের রুমে ছিলাম, রেডি হচ্ছিলাম বলেই হয়তো বা এসে দেখি তার কথা বলা শেষ। কারণ কি, যখনই আমরা গান গাইতে বসি, এটা একটা অবশ্য আমার জন্যে আমি খুব পজিটিভলি দেখি, যেমন ভুল যদি না ধরে তাহলে সেটার থেকে বের হবো কী করে, ঠিকটা কী করে পারবো, তাই না? কারণ শরীফ ভাই নিজেও একজন গুণী সঙ্গীত শিল্পী এবং ভীষণ নিখুঁতভাবে তিনি গানগুলোকে দেখেন, শোনেন এবং আমাদের ছোট ভাই বোনদেরকেও কিন্তু অনেক সময় বলে দেন যে এই জায়গাটা এরকম। সত্যি খুব মনোযোগী শ্রোতা এবং খুব চেষ্টা করেন যাকেই যখন শিখান সেটা খুব অন্তর দিয়ে শেখাতে। তো সেই প্রচেষ্টা দেখা গেল যে প্রত্যেক মুহূর্তেই তো আমি নেগেটিভ কমেন্ট পেতেই থাকি। তো যাই হোক, খুব ভালো লাগলো, আর আমার বাচ্চাও অনেক কথা বললো, সব মিলিয়ে খুব ভালো লাগার একটা মুহূর্ত। আজকে আসলে একটু পরপরই এনিগমা টিভি আমাকে খুব মানে ভালো লাগার কিছু মুহূর্ত উপহার দিচ্ছে। অনেক ধন্যবাদ। আরেকটা ভালোবাসার গান গাই, শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিনের গাওয়া কসাই চলচ্চিত্রের, এবং এই গানটির চমৎকার কথা লিখেছেন শ্রদ্ধেয় আমজাদ হোসেন এবং সুর করেছেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী, এবং এনাদের দুজনের একটা জুটি ছিল। অনেক ভালো ভালো গান আমরা এই জুটির কাছ থেকে পেয়েছি। তো গাইছি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের গাওয়া ভীষণ পছন্দের একটা গান, ভালোবাসি বলিব না আর। ভালোবাসি বলিব না ভালোবাসি বলিব না বলেছিলাম একদিন, কেঁদেছি অনেক দিন, এ জ্বালার শেষ নাই জীবনে আমার, ভালোবাসি বলিব না। কাগজের ফুল
ধূপ সেজে আসেনি মরণ, তবু খোলেনি দুয়ার। ভালোবাসি বলিব না জীবন এমন হবে যদি জানতাম, প্রেমের সমাধি গড়ে হারিয়ে যেতাম। জীবন এমন হবে যদি জানতাম, প্রেমের সমাধি গড়ে হারিয়ে যেতাম। কি জানি কি ভুল করে সারাটা জীবন ধরে এ পোড়া চোখের জল কাঁদে বারে বার। ভালোবাসি বলিব না আর, বলেছিলাম একদিন, কেঁদেছি অনেক দিন। এ জ্বালার শেষ নাই জীবনে আমার, ভালোবাসি বলিব না কিন্তু আমরা বারবার বলবো, আমরা আমাদের অনুপমা মুক্তিকে ভীষণ ভীষণ ভালোবাসি, পুরো বাংলাদেশ ভালোবাসে। দেশের বাইরে যারা বাংলা গানের শ্রোতারা আছেন তারাও ভালোবাসেন। গান শুনলে একটা আত্মতৃপ্তি হয়, আমার তখন ভালো লাগে, মানে ভেতরটা মনে হয় যে একটা অন্যরকম অনুভূতি আসে। আমি চেয়েছিলাম গান শিখতে, কিন্তু আমার সেই সৌভাগ্য হয়নি। তো তবু অন্যের গান শুনে অনেকটা প্রশান্তি লাগে, এই জন্যই শুনি। গান যদি পৃথিবীতে না থাকতো তাহলে হয়তো বাহ্যিক দিক থেকে কিছু হতো না, কিন্তু মনের যে একটা চাহিদা তার অনেকটাই অপূর্ণ থেকে যেত। এই যে গান আমার দৃষ্টিতে মনে হয় এটা মানুষের মানসিক চাহিদা বা মনের জন্য এটা অপরিহার্য। আমি যেহেতু গান পছন্দ করি, সুতরাং সব শিল্পীর জন্যই আমার ভালোবাসা। আজকে আপনাদের অনুষ্ঠানের শিল্পী অনুপমা মুক্তি, তার জন্য বিশেষভাবে শুভেচ্ছা ভালোবাসা। যেন ওনার সামনের দিনগুলো খুব সুন্দরভাবে গানের মাধ্যমে বিচরণ করতে পারেন উনি। 2 মেয়ে গান শিখছে, বাট গান শিখাইছে যে ওরা সব কিছুর সাথে একটা সব কিছু জেনে থাকলে বা সব কিছু শিখলে তাদের ফিজিক্যালি বা মেন্টালি একটা রিক্রিয়েশন হবে বা আনন্দ পাবে। এই ক্ষেত্রে শুধু লেখাপড়ার সাথে সাথে যদি সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান না থাকে তাহলে তো প্রবলেম। আজ গানের দিনে আমাদের প্রিয় একটা শিল্পী আসতেছেন, সেটা হচ্ছে অনুপমা মুক্তি। তার জন্য আমি শুভকামনা। ওনার মুখ থেকে আমি একটা গান শুনতে চাই, সেটা হচ্ছে তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল। এই মুহূর্তে কোন গান শুনছি? এবারেও আরেকটি বিখ্যাত গান, গাজী মাজহারুল আনোয়ারের লেখা এবং সুর করেছেন শ্রদ্ধেয় আলতাফ মাহমুদ। শালুক শালুক ঝিলের জলে ভ্রমর বাউল দোলে। এই গানটি শ্রদ্ধেয় শিল্পী ফেরদৌস রহমান গেয়েছেন ক খ গ ঘ উম চলচ্চিত্রে। আমার মৌলিক গানটিও গাজী চাচার লেখা এবং এই গানটিও গাজী চাচার লেখা। আসলে একটা অনুষ্ঠানে গাজী চাচার অনেকগুলো গান গাওয়া হয়েই থাকে এবং দর্শকদের পছন্দের তালিকাতেও গাজী চাচার এত গান রয়েছে যে, তো যাই হোক, গাজী চাচা সহ সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা। টেলিভিশনের পক্ষ থেকে চেষ্টা করছি গানটি। শালুক শালুক ঝিলের চলে ভ্রমর বাউল দোলে, দোদুল দোদুল মন ময়ূরী পেখম পেখম করে। শালুক শালুক ঝিলের চলে ভ্রমর বাউল দোলে, দোদুল দোদুল মন ময়ূরী পেখম পেখম করে।
স্বপ্ন গহনে জেগেছে ছোট্ট করে গন্ধ ছড়িয়ে, মুগ্ধ নয়নে খেলেছে লুকোচুরি লজ্জা জড়িয়ে। তুমি কি দিশা হয়ে এসেছো স্বপ্ন লয়ে, তুমি কি দিশা হয়ে এসেছো স্বপ্ন লয়ে, প্রাণের এই মুহুর মোহর ছায়, প্রাণের এই মুহুর মোহর ছায়। শালুক শালুক ঝিলের চলে ভ্রমরে বাউলে দোলে, দোদুলে দোদুলে মন মোহরে পিকুম পিকুম করে। দুষ্টু পাখিটি প্রেমের পিঞ্জিরাতে বন্দী হয়েছে, শব্দ সুরেতে মনেরই আঙুলাতে ঝরনা বয়েছে। তুমি কি সঙ্গ বলে দিলে গো ছন্দ এনে, তুমি কি সঙ্গ বলে দিলে গো ছন্দ এনে, আমার এই লাজুক লাজুক পায়, আমার এই লাজুক লাজুক পায়। শালুক শালুক ঝিলের চলে ভ্রমরে বাউলে দোলে, দোদুলে দোদুলে মন মোহরে পিকুম পিকুম করে। শালুক শালুক ঝিলের চলে ভ্রমরে বাউলে দোলে, দোদুলে দোদুলে মন মোহরে পিকুম পিকুম করে। শালুক শালুক ঝিলের চলে ভ্রমরে বাউলে দোলে, দোদুলে দোদুলে মন মোহরে পিকুম পিকুম করে। মিষ্টি কথা, মিষ্টি সুরের এতগুলো গান এবং গানের গল্প এবং গানের মানুষদের নিয়ে কথার আড্ডায় আমরা জমেছিলাম, ঝুমছিলাম বলা যায়। এবং একেবারেই বলতে ইচ্ছে করছে না, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবং একেবারেই বলতে ইচ্ছে করছে না আরেকটা গান শুনে আমরা বাড়িতে চলে যাব, কিন্তু আমাদের বলতে হবে। কিন্তু তারপরেও আমরা বলতে চাই, প্রিয় অনুষ্ঠানে প্রিয় শিল্পীকে পাশে পেয়ে যে একটি আবদার আমরা না করেই পারছি না। অবশ্যই এনিগমা টেলিভিশনের পক্ষ থেকে একটা ছোট্ট অটোগ্রাফ অনুভূতির খাতায় জমা রাখতে চাই। এবং বড় বোন হিসেবে কখনোই আবদারটা করা হয়নি, আজকে ইউসুফ কিন্তু অনুপমা মুক্তির কাছ থেকে চেয়ে নিচ্ছে আজ গানের দিন সিজন 3 এর পাতায় তার একটা ছোট্ট কলমের খোঁচা। আমি এই অনুভবটা সাথে থাকতে থাকতে প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা যারা আছেন তাদের কাছ থেকে ছোট্ট করে বিদায় নিয়ে আসছি। আপনি কলমের খোঁচাটি দিতে থাকুন। প্রিয় দর্শক বন্ধুরা সবাই এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। সবাই থাকবেন বিশ্বাস করি আমরা প্রত্যেকবার, কিন্তু কেন যেন তারপরেও প্রত্যেকবার ট্যাবের যখন চোখ যায় দেখি আরও অনেকগুলো পুরনো নামের পাশাপাশি নতুন নামও যুক্ত হয়েছে আমাদের এই পরিবারের খাতায়। এভাবেই আমাদের সাথে যুক্ত হতে থাকুন। বাংলা গানের যারা শ্রোতা আছেন, ভক্ত আছেন, আপনাদের প্রিয় শিল্পী এবং তরুণ শিল্পী দুপক্ষকেই হাজির করবার দায়িত্ব কিন্তু এনিগমা টেলিভিশনের। আজ গানের দিন শুধুমাত্র আপনাদের প্রিয় আয়োজন বলেই আজকে সিজন 3-তে, এবং বিশ্বাস করছি এই সিজন আরও সংখ্যা বাড়বে। অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা গুণী মানুষদের প্রতি, এবং প্রিয় মানুষদেরকে সুস্থভাবে রাখবার প্রচেষ্টা আজীবন চলবে। অনেক অনেক ধন্যবাদ। আমি ইউসুফ আজকের মতো শেষ গানে চলে যাচ্ছি প্রিয় শিল্পীর কাছে। অনেক ধন্যবাদ। এবং কথায় কথায় আড্ডা একেবারে শেষে, যেহেতু সবার প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সেই সঙ্গে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এনিগমা টিভির কর্তৃপক্ষকে, এবং যারা সামনে ক্যামেরায় রয়েছেন এবং পেছনে যারা শব্দ নিয়ন্ত্রণে রয়েছেন সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। এবং সেই সঙ্গে দর্শকদের বলতে চাচ্ছি আপনারা সবাই এভাবেই সুস্থ গানের সঙ্গে থাকবেন এবং সুস্থ সঙ্গীত চর্চা সহ সংস্কৃতি চর্চা, সর্বোপরি সংস্কৃতি চর্চাই পারে একটা দেশের সমস্ত যত কালো অধ্যায়গুলোকে আছে সেগুলো দূরে রাখতে। আমরা সবাই ভালো থাকি, সবাইকে ভালো রাখি। অনেক ধন্যবাদ। শেষ গান দর্শকের পছন্দে, তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল। এটি আমার 1000 বছর ধরে চলচ্চিত্রের একটি গান, আমার ভীষণ প্রিয় একটা গান। আর আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শ্রদ্ধেয় সুবীর নন্দী। দাদা আজকে আর নেই, দাদার জন্য অনেক অনেক শ্রদ্ধা। সেই সঙ্গে গাজী মাজহারুল আনোয়ার উনি লিখেছেন এবং সুর করেছেন শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল।
তিনজনই আজ প্রয়াত এবং অত্যন্ত গুণী। এই তিনজনের প্রতি রইল আমার তরফ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা। তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? আমি জীবন বেঁধেছি, মরণ বেঁধেছি, ভালোবেসে সারাক্ষণ, ভালোবেসে সারাক্ষণ। তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? তুমি কেন এত ভয় ভয় করো, আসো না আমার কাছে। তুমি তো জানো না কত কথাই অন্তরে জমায় আছে, অন্তরে জমায় আছে। তুমি কেন এত ভয় ভয় করো, আসো না আমার কাছে। তুমি তো জানো না কত কথাই অন্তরে জমায় আছে, অন্তরে জমায় আছে। আমি তোমার জন্যে শুয়ে যাব শত নিন্দারি দংশন, নিন্দারি দংশন। তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল নাকি তোমার মন? তুমি আর আমি কাহিনী হব বাংলার ঘরে ঘরে, মিলনে বিরহে পাশাপাশি রব হাজার বছর ধরে, হাজার বছর ধরে। দুটি হৃদয়ে বয়ে যাবে নদী, কত না উজান ভাটি। আকাশে বাতাসে ধ্বনিত